আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন, তার অর্ধেক ক্যাবিনেটের লোক তো জেলে চলে যাবে, এবং ইলেকশন কমিশনের তত্ত্বাবধানে খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গে এসআইআর হতে চলেছে। এসআইআর হলে কি শান্তিপূর্ণভাবে ভোট করাতে পারবে কমিশন? তো সত্যি কথা বলতে মমতা বন্দ্যোপাধ্যায় ভীষণভাবে ভয় পাচ্ছেন। 2026 নির্বাচন আমরা জানি, বিজেপির সংগঠন নিয়ে কি ভাবছে এই রাজ্য? কেন্দ্রের নির্দেশেই সেটা হবে এবং খুব তাড়াতাড়ি হবে। তবে ভারতীয় জনতা পার্টি এমনিতেই জিতে যাচ্ছে, সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে। দেখুন, পশ্চিমবঙ্গের শাসক দলের কথা বলছেন, পশ্চিমবঙ্গের শাসক দল মানে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে। আজকে একজন ক্লার্ক, সরকারি ক্লার্ক যদি অপরাধ করেন, ভুল করেন, তাকে যদি প্রেজনাইজড হতে হয়, জেলে থাকতে হয়, তাহলে তাকে রিজাইন দিতে হয়। যদি কোনো পুলিশ অফিসার জেলে থাকেন তাকে রিজাইন দিতে হয়। যদি কোনো সরকারি আমলা জেলে থাকেন তাকেও কিন্তু সাময়িক রিজাইন তাকেও দিতে হয়। তাহলে যারা দেশ চালাবেন, যারা রাজ্য চালাবেন, যারা জনপ্রতিনিধি, যারা মানুষের বিপুল আস্থা নিয়ে যারা ভোটে জিতে যারা বিভিন্ন সরকারি পোস্ট হোল্ড করে, তারা কেন করবে না? এটা তো নৈতিক দায়িত্ব হওয়া উচিত। এটা নিজের বিবেক বুদ্ধি দিয়েই রিজাইন করা উচিত। আর সেখানে দাঁড়িয়ে যারা বিরোধিতা করছে, তার মানে তাদের প্রশ্ন হচ্ছে এটা, তারা চুরি করবে, কিন্তু তাদের চুরি ধরা পড়লে তাদের সাজা দেয়া যাবে না, অথবা সেই মানে এক কথায় বলা যায় যে তারা কখনোই সেটাকে মেনে নেবে না যে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আসছে। অভিযোগ দেখুন আসতে পারে, যতক্ষণ দোষ প্রমাণিত না হয় নিশ্চিতভাবে সেই বিচার প্রক্রিয়া চলে। কিন্তু যখন বিচার প্রক্রিয়া চলবে সেই সময় জেলে থেকে তো দেশ চালানো বা রাজ্য চালানো সম্ভব নয়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন, তার অর্ধেক ক্যাবিনেটের লোক তো জেলে চলে যাবে। অলরেডি কয়েকজন গেছে, আরও যাওয়ার জন্য অনেকে দাঁড়িয়ে রয়েছে, ওয়েটিং লিস্টে রয়েছে। তো স্বাভাবিকভাবেই যে রাজ্যের শিক্ষামন্ত্রী, যে রাজ্যের একজন ক্যাবিনেট মিনিস্টার, যার ঘর থেকে কোটি কোটি টাকা, 51 কোটি টাকা যার ঘর থেকে বের হয়, যে জেলে বসে এখন একেবারে রসে বসে রয়েছে, একেবারে খোশ মেজাজে রয়েছে, তার মন্ত্রী, তার মুখ্যমন্ত্রীর কাছ থেকে কি এক্সপেকটেশন করা যেতে পারে? গতকাল মানে 22শে আগস্ট ছিল প্রধানমন্ত্রীর মেট্রো উদ্বোধন। সেখানে একটি প্রশাসনিক কর্মসূচির আয়োজন করা হয়েছিল, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রীকেও আহ্বান জানানো হয়েছিল, কিন্তু সেখানে আসেননি। এরকম দেখা গেছে যে এর আগেও যখন তাকে ডাকা হয়েছে, তিনি কোনোভাবে বিরোধী দলকে এড়িয়ে যেতে চাইছেন। কেন? দেখুন, লজ্জায়, কারণ নিজেরা তো রাজ্যে কিছু করতে পারছে না। ল অ্যান্ড অর্ডারও একেবারে মানে চুলোয় গেছে, এবং রাজ্যের যা পরিস্থিতি, কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক নেই। পাড়ায় পাড়ায় সেই সমাধান করতে গিয়ে পাড়ার যারা গুন্ডা বদমাইশ আছে তাদেরকে আরও বেশি মানে এম্পায়ার করা হচ্ছে, এবং সর্বোপরি সাধারণ মানুষের জন্য কোনো কাজই যখন নেই, সেখানে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী বাংলার জন্য এত বড় উপহার দিয়ে গেলেন, সেখানে দাঁড়িয়ে ওনারা কিছুই করতে পারছেন। এটা তো লজ্জার না মুখ্যমন্ত্রীর কাছে। একদিকে আবার টুইট করে বলছেন যে এটা নাকি তারই প্রকল্প, মানে একটা হাস্যকর জুতা আবিষ্কারের মতন, যেটা তো আমারও মনে মনে প্ল্যান ছিল। আমরা যদি তাহলে মুখ্যমন্ত্রীর কথা ধরতেই হয়, তাহলে বলবো যে ব্রিটিশরাও এর আগে সার্ভে করেছিলেন এই মেট্রো রেল করবার জন্য, হাওড়ার নদীর নিচ দিয়ে সেটাকে করিডোর বানাবার জন্য। পরবর্তী সময়ে জ্যোতি বসুরাও করেছেন, তার পরবর্তী সময়ে বুদ্ধদেব ভট্টাচার্য করেছেন। তাহলে কাকে দেব কৃতিত্ব? ব্রিটিশদেরকে ধরে নিয়ে এসে দেওয়া উচিত কি? মমতা বন্দ্যোপাধ্যায় আসলে তিনি স্বপ্নের জগতে থাকেন, কিন্তু বাস্তবটা তার চোখে পড়ে না। বাস্তব হচ্ছে এটাই, যখন সারা বাংলা জুড়ে যখন অরাজকতার পরিবেশ, যখন সারা বাংলা থেকে হাজার হাজার ইন্ডাস্ট্রি চলে যাচ্ছে, সেই সময়ে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী এসে নিজের দায়িত্বে অবিচল থেকে বাংলার উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হচ্ছে। একের পর এক বাংলাকে নতুন প্রকল্প দিচ্ছে, বাংলার মানুষের স্বার্থে, গরিব মানুষের স্বার্থে। এবং সর্বোপরি বলবো যে যে প্রধানমন্ত্রী তার নিজের মাতৃবিয়োগের দিনও বাংলার কর্মসূচি থেকে বিরত থাকেননি। সেই কার্যক্রমে আমি নিজে উপস্থিত ছিলাম যেদিন বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন হয় হাওড়া স্টেশনে।
সকাল সকাল সেই দুঃসংবাদ আসে যে মাননীয় প্রধানমন্ত্রীর মাতৃবিয়োগ ঘটেছে, কিন্তু তিনি প্রোগ্রাম কন্টিনিউ করে, তার যে শিডিউল প্রোগ্রাম ছিল সেটাকে তিনি কন্টিনিউ করেন। এই বাংলার প্রতি কতটা তার দায়িত্ব এবং ভালোবাসা এটা থেকেই বোঝা যায়। এবং আজকের দিনে দাঁড়িয়ে বলতে পারি যে 2026-এ যেদিন এই সরকারের অবসান ঘটবে, মাননীয় প্রধানমন্ত্রী এই বাংলাকে যে শ্রেষ্ঠ বাংলা বানাবার স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্ন কিন্তু আমরা সবাই মিলে সার্থক হতে দেখব। ফারাক্কায় পুলিশকে বেধড়ক মারধর করেছে একজন তৃণমূল নেতা, অথচ এই পুলিশের নিরাপত্তার জন্যই কিছুদিন আগে শুভেন্দুবাবুর বিরুদ্ধে পুলিশের স্ত্রীরা প্রেস কনফারেন্স রেখেছে। দেখুন, পুলিশদের স্ত্রী সম্বন্ধে তো বলবার কিছু নেই, তবে এতটুকুই বলবো যে যখন একজন পুলিশের স্ত্রী তার সম্বন্ধে কটু কথা বলে এই অনুব্রত মণ্ডল একেবারে অশ্রাব্য গালিগালাজ করে, সেই সময় এই পুলিশের স্ত্রীরা কোথায় ছিলেন? যখন পুলিশকে তৃণমূল কংগ্রেস নেতাদের ভয়ে টেবিলের নিচে পালিয়ে থাকতে দেখা যায়, তখন এই পুলিশের স্ত্রীরা কোথায় ছিল? এটা একটা বড় প্রশ্ন। তবে আমার মনে হয় যে পশ্চিমবঙ্গের যে পুলিশি ব্যবস্থা, এই পুলিশি ব্যবস্থা এতটাই তলানিতে গিয়ে থেকেছে যে এখানে আইনের শাসন সম্পূর্ণভাবে সমাপ্ত হয়ে গেছে। একেবারে যে সমস্ত থানাগুলো আছে, থানাগুলো এখন এক একটা ফান্ড কালেকশনের হাবে পরিণত হয়েছে, এবং সমস্ত ধরনের যে অপকর্ম সারা পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে, সমস্ত ধরনের যে দুষ্কৃতীদের প্রায়োরিটি থেকে শুরু করে যে সমস্ত কাজগুলো হচ্ছে, সমস্ত পুলিশের নাকের ডগায় হচ্ছে, পুলিশের তত্ত্বাবধানে হচ্ছে এবং পুলিশের সহযোগিতায় হচ্ছে। এর বিশাল একটা অংশ 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট পর্যন্ত এসে পৌঁছচ্ছে। নিশিতা, আপনার ওপর দিনহাটায় একটা হামলা হয়েছে, আপনাকে কালো পতাকা দেখানো হয়েছে। কিছুদিন আগে শুভেন্দুবাবুর ওপর কোচবিহারে রোহিঙ্গা হামলা হয়েছে, কিন্তু এই রোহিঙ্গাদের বাঁচাতেই তৎপর হয়ে উঠেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। কারণ রোহিঙ্গারা ভোট ব্যাংক, তৃণমূল কংগ্রেসের মেইন ভোট ব্যাংক এই রোহিঙ্গা। বর্ডার ভিলেজেসগুলোতে, বর্ডার বিধানসভাগুলোতে 30% ভোট বৃদ্ধি পেয়েছে। কোথা থেকে এলো? বাংলাদেশের রোহিঙ্গা ডিটেনশন ক্যাম্প যেখানে বাংলাদেশ সরকার করে রয়েছে, সেখানে আজকে 20 লক্ষ থেকে গিয়ে 2 লক্ষ রোহিঙ্গা দাঁড়িয়েছে। বাকি রোহিঙ্গারা কোথায় গিয়েছে? সমস্ত পশ্চিমবঙ্গে এসছে এবং তাদেরকে ফার্স্ট প্রিভিলেজ বা প্রথম তাদেরকে সুরক্ষা দেওয়ার কাজ এই সরকার করেছে, তৃণমূল কংগ্রেসের নেতারা করেছে। আজকে যারা প্রথম এসে এখানে ফেক ভুয়ো ভোটার হয়েছে, তারা তাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কোথা পেয়েছে? এই তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধানরা দিয়েছে। তো সত্যি কথা বলতে মমতা বন্দ্যোপাধ্যায় ভীষণভাবে ভয় পাচ্ছেন যে এসআইআর হয়ে গেলে তার যে এই ভোট ব্যাংক, ব্লক ভোট, এই রোহিঙ্গা ভোট, সেটা বাদ পড়ে যাবে এবং 50 লক্ষ ভোট পুরো রাজ্যে, কমপক্ষে 50 লক্ষ, এটা বেশি হলে 1 কোটিও ছাড়িয়ে যেতে পারে, এটা কিন্তু বাতিল হবে। এবং এটা বাতিল হলে পরেই বহু বিধানসভায় ভারতীয় জনতা পার্টি জিতে যাবে। আপনাকে শুধু কয়েকটা উদাহরণ দিয়ে আমি বলছি, বেশ কিছু এমন বিধানসভা রয়েছে যেখানে আমরা কোথাও 1200, কোথাও 1500, কোথাও 500 ভোটে আমরা হেরেছি গত বিধানসভা নির্বাচনে। সেই বিধানসভাগুলোতেই যদি দেখা যায়, আপনারা গিয়ে দেখবেন সেখানে কোথাও মৃত ভোটের সংখ্যাই 12,000, কোথাও মৃত ভোটের সংখ্যা 10,000, কোথাও মৃত ভোটের সংখ্যা 15,000। তো স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে যদি পুঙ্খানুপুঙ্খভাবে এসআইআর হয়, তবে ভারতীয় জনতা পার্টি এমনিতেই জিতে যাচ্ছে, সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে। ফেক ভোটার, ভুয়ো ভোটার, এদেরকে দিয়ে এইবার এসআইআর হলে পরে আর সরকারে আসা যাবে না, এটা কিন্তু তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেই তারা কিন্তু আজকে এই এত আন্দোলন, এত কিছু আন্দোলনের তীব্রতাকে বাড়িয়েছে। আমি বলবো যে আমরা সংবিধানের উপর বিশ্বাস রাখি এবং এই আমাদের ইলেকশন কমিশন সংবিধানেরই একটা পার্ট, এবং ইলেকশন কমিশনের তত্ত্বাবধানে খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গে এসআইআর হতে চলেছে। এসআইআর হলে কি শান্তিপূর্ণভাবে ভোট করাতে পারবে কমিশন? দেখুন, নিশ্চিতভাবে কমিশনের উপর আমাদের আস্থা আছে। তবে আমরা বলবো যে যেভাবে পশ্চিমবঙ্গে এর আগে আমরা দেখেছি 7 দফার ভোট, গাড়ি গাড়ি ভোটার এক বিধানসভা থেকে আর এক বিধানসভাতে নিয়ে গিয়ে তৃণমূল কংগ্রেস ভোট করিয়েছে, সেই সুযোগ যেন তৃণমূল কংগ্রেসকে না দেয়া হয়। যতটা কম সেই কম দফায় ভোট করানো
এবং সেই সঙ্গে সঙ্গে সেন্ট্রাল ফোর্সের ডেপ্লয়মেন্টের ক্ষেত্রে এসপির উপর ভরসা না করে অ্যাডভান্স যে পুলিশ অবজারভার আসবে তাকে সরজমিনে তদন্ত করে বিভিন্ন যে সমস্ত দুর্যোগপূর্ণ এরিয়াগুলো রয়েছে, যে বিভিন্ন যে সমস্ত জায়গাগুলোতে বেশি পরিমাণে ভোট লুট হয় সেই জায়গাগুলোকে টার্গেট করে আমার মনে হয় সেন্ট্রাল ফোর্সের ডেপ্লয়মেন্ট করা উচিত, শুধুমাত্র এসপির উপরে ডিপেন্ড করে ডেপ্লয়মেন্ট করা উচিত নয়। সেটা একদম শেষ প্রশ্ন, 2026-এই নির্বাচন আমরা জানি, বিজেপির সংগঠন নিয়ে কি ভাবছে এই রাজ্য? দেখুন, প্রথম কথা বলবো যে আমাদের বুথ লেভেলের সংগঠন মজবুত হয়ে গেছে এবং আপনারা দেখেছেন কিছুদিন আগেই আমাদের রাজ্যের সভাপতি নিযুক্ত হয়েছেন, নবনিযুক্ত সভাপতি, এবং তার ক্ষুরোধার বক্তব্য আমরা শুনেছি, কিভাবে তিনি দেখছেন এবারে নির্বাচনকে সেটা শুনেছি। এবং অতি সত্বর রাজ্য কমিটি তৈরি হবে, জেলা কমিটিগুলো প্রায় সম্পূর্ণ পূর্ণাঙ্গ জেলা কমিটি সবখানে হয়ে গেছে এবং অতি সত্বর রাজ্যের যে কমিটি সেই কমিটিও হবে, কেন্দ্রের নির্দেশেই সেটা হবে এবং খুব তাড়াতাড়ি হবে। অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের সাথে থাকার জন্য। প্রথমেই আজকের এই মঞ্চের যিনি প্রধান অতিথি এবং পশ্চিমবঙ্গের আন্দোলনের লড়াইয়ের মুখ, জননেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম জ্ঞাপন করছি। উত্তরবঙ্গের আরেকজন নেতা এখানে রয়েছে, সামাজিক কার্যক্রমের সঙ্গে যুক্ত এবং দীর্ঘদিন থেকে বিভিন্ন রাজবংশী সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে উত্তরবঙ্গের কৃষ্টি সংস্কৃতি নিয়ে যিনি কাজ করছেন, বিধায়ক সোমেন দা এখানে উপস্থিত রয়েছেন এবং সেই সঙ্গে সঙ্গে বইবন্ধু প্রকাশনীর যিনি কর্ণধার, তাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং সেই সঙ্গে সঙ্গে যারা সাংবাদিক বন্ধুরা আপনারা উপস্থিত হয়েছেন, যারা অতিথিরা এসছেন, প্রত্যেককে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কোনোদিনও বই লিখে ফেলবো এটা আমি ভাবিনি। রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকেও যখনই সময় হয়েছিল কোনো না কোনো বই, কোনো না কোনো সাহিত্য, কোনো না কোনো পুস্তক নিয়ে পড়াটা আমার একটা অভ্যেস ছিল এবং ছোটবেলা থেকে আমি পাঠক ছিলাম। সেই শুকতারার সময় থেকে শুরু করে পরবর্তীতে বিভিন্ন সাহিত্য, এবং একেবারে ছোটবেলা থেকে নিয়ম করে লাইব্রেরিতে গিয়ে সেখান থেকে বই নিয়ে ডিস্ট্রিক্ট লাইব্রেরি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নতুন নতুন বই সবসময় আমাকে আকর্ষণ করত। একেবারে নির্বাচনের পরবর্তী সময় যখন হাতে বেশ কিছুটা সময় পেয়ে গেলাম, তখন আমার মনে হলো আমার জন্মস্থান কুচবিহার, পশ্চিমবঙ্গের একটি একেবারে প্রান্তিক জেলা। এই কুচবিহার সম্বন্ধে মানুষকে অবগত করবার জন্য একটা কিছু করা উচিত। কারণ আমি অনেক সময় বাইরে যখনই যেখানে গিয়েছি, কুচবিহার বলে পরিচয় দিলে অনেকেই হয়তো সঠিকভাবে সেটাকে চিনতে পারেন না। কেউ হয়তো বিহারের অংশ মনে করেন, কেউ হয়তো বা আসামের একটা অংশ মনে করেন। কিন্তু এই কুচবিহারের রাজনৈতিক থেকে শুরু করে, সংস্কৃতি থেকে শুরু করে, ভাষা থেকে শুরু করে ঐতিহাসিক যে প্রেক্ষাপট রয়েছে, সমস্ত কিছু সম্বন্ধে একটা প্রাথমিক ধারণা নেবার জন্য এবং সকলকে সেই ধারণা দেবার জন্য এই পুস্তকটি আমি রচনা শুরু করি। এখানে কুচবিহারের ইন্ডিজিনাস খাবার থেকে শুরু করে, উত্তরবঙ্গের ভাওয়াইয়া গান থেকে শুরু করে, উত্তরবঙ্গের বিভিন্ন সংস্কৃতি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস, একেবারে চিলারায় থেকে শুরু করে ঠাকুর পঞ্চানন বর্মা, প্রত্যেককে নিয়ে একটা বেসিক ধারণা দেওয়া হয়েছে। তাছাড়া অতীতে সেখানকার রাজনৈতিক পরিস্থিতি, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সেই রাজনৈতিক পরিস্থিতি এবং সেই
যে কুচবিহারের একেবারে প্রাকৃতিক যে সৌন্দর্য তার মধ্যে থেকেই বেঁচে বেরা ওঠার যে গল্প, সেই গল্প নিয়ে এই বইটি লেখা হয়েছে। এটা পড়লে কুচবিহার সম্বন্ধে একটা বেসিক ধারণা, সাময়িক ধারণা প্রত্যেকে পাবে। এবং সর্বোপরি যে বইটি সম্বন্ধে ওয়াকফ রাষ্ট্রের বিরুদ্ধে সুগভীর ষড়যন্ত্র, এই ওয়াকফ আইন এবং ওয়াকফ সম্বন্ধে লিখবার জন্য আমার মনে হয়েছে বহু যুবক, বহু ইয়াং ছেলে যারা আমাকে রিকোয়েস্ট করেছিল, দাদা ওয়াকফ নিয়ে কিছু জানতে চাই। তো আমার মনে হয়েছিল যে আমি যদি একেবারে সরাসরি জানাই, সেক্ষেত্রে হয়তো একজন দুজন কিংবা কয়েকজনকে জানাতে পারবো, কিন্তু একটি পুস্তক আকারে প্রকাশ করলে প্রত্যেকে জানতে পারবে যে এই ওয়াকফ কি, কেন হয়েছিল, তার মধ্যে দিয়ে কারা সুবিধা পেয়েছিল এবং রাষ্ট্রের বিরুদ্ধে কিভাবে একটা সুগভীর ষড়যন্ত্র হয়েছিল। এবং তথ্য আধারিত এই বইয়ে এখানে পার্লামেন্টে কোন কোন সময় কি ডিসকাশন হয়েছিল কোড আনকোড করে, এবং সর্বোপরি কোন কোন রাজনৈতিক নেতার কি বক্তব্য, এবং সারা বিশ্বে যে সমস্ত দেশগুলো আছে তাতে কোথায় ওয়াকফ কিভাবে দেখা হয় সেই সম্বন্ধে একটা সাময়িক ধারণা দেয়া হয়েছে। আমার মনে হয় এই ধারণা থাকলে পরে ওয়াকফ সম্বন্ধে যে ভুল বোঝানো হচ্ছে, যে কথা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় কিছুক্ষণ আগে বললেন, যে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে যে ভুল বোঝানো হয়েছে, এমনকি ভোট ব্যাংকের রাজনীতি, অ্যাপিসমেন্টের রাজনীতির জন্য যেভাবে মানুষকে মিথ্যে প্রচার করা হচ্ছে, সেটা প্রত্যেকের জানা উচিত এবং প্রত্যেকের বোঝা উচিত যে এই ওয়াকফটা কি এবং তার মধ্যে দিয়ে কারা সুবিধা পেয়ে চলছিল। সারা ভারতবর্ষের প্রেক্ষাপটে কোন রাজ্যে কিভাবে একে দেখা হচ্ছে সেই সম্বন্ধিত বিষয় বিস্তারিত লেখা হয়েছে। আমার মনে হয়েছে এটা রাষ্ট্রের বিরুদ্ধে চক্রান্ত, আমার মনে হয়েছে এটা আমাদের নেশনের বিরুদ্ধে একটা কনসপারেন্সি, সেই জন্য আমি এটাকে কনসপারেন্সি হিসেবে দেখেছি। বাকিটা আপনারা সেই যে বই, সেই পুস্তক আপনারা পড়লে পরেই বুঝতে পারবেন। এবং সবাইকে আমি অনুরোধ করব আপনারা এর সম্বন্ধে জানুন এবং সবাইকে জানান দিন যে কিভাবে এই ওয়াকফ দীর্ঘদিন ধরে সারা ভারতবর্ষের একটা সামাজিক ব্যাধির মতন সেটা ছিল। এবং নিশ্চিতভাবে আমার ধারণা আপনারা এটা পড়লে পরেই বুঝতে পারবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা এখানে এসছেন, আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার বক্তব্যকে শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সর্বোপরি আরো একবার সম্মানীয় শুভেন্দু অধিকারী দাদাকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করে আজকের বক্তব্য শেষ করছি। সবাই চায়ের ব্যবস্থা আছে, টিফিনের ব্যবস্থা, সবাই একটু দয়া করে হাই টি ব্যবস্থা আছে, একটু সবাই গ্রহণ করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।